আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজা রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে অবগত যে করোনা ভাইরাসের কারণে আমরা তোমাদেরকে সরাসরি পাঠদান থেকে বিরত রয়েছি। কিন্তু তোমাদের পড়াশোনাকে বেগবান করার লক্ষ্যে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর প্রতিনিয়ত অনলাইন ক্লাসকে সমৃদ্ধ করার প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিত হয়েছি ব্যবসা শাখার শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্লাইডের মধ্যে কিছু ছবি দেখতে পাচ্ছ। আমরা প্রথম যে চিত্রটি দেখতে পাচ্ছি সেই চিত্রটিতে লেখা রয়েছে দ্য ইকুয়েশন মাস্ট ব্যালেন্স। অর্থাৎ তোমরা পাশের চিত্রটিও খেয়াল করো যে একটি দাঁড়িপাল্লার কথা বলা হয়েছে। অর্থাৎ একটা দাঁড়িপাল্লার যখন দুইটা পাল্লার একই ওজন রাখা হয় তখন পাল্লা দুইটি সমান ব্যালেন্স প্রকাশ করে। অনুরূপভাবে তার নিচের ছবিটি তোমরা একটু খেয়াল করো, সেখানে 1 + 1 = 2 বিষয়টি বোঝানো হয়েছে। তো এই ছবিগুলো দেখো এবং মনে মনে চিন্তা করো, শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। অনেকেই ধারণা করতে পারছো আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞানের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে, লেনদেনের ধারণা বর্ণনা করতে পারবে, লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবে, হিসাব সমীকরণ কি বলতে পারবে, হিসাব সমীকরণের বর্ধিত রূপটি ব্যাখ্যা করতে পারবে, হিসাব সমীকরণের ব্যবসায়ী লেনদেনের যে প্রভাব সেটি ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, স্লাইডের মধ্যে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি অনেকটাই তোমাদের কাছে বা সকলের কাছে পরিচিত বিষয়। বাজারে যখন আমরা পণ্য ক্রয় করতে যাই, অর্থাৎ সেই চিত্রটি তুলে ধরা হয়েছে। এখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কেনাকাটা করছে, অর্থাৎ ক্রয় বিক্রয়ের কাজ চলছে। দেখো, আমরা কোনো একটি পণ্য যখন ক্রয় করি তখন ক্রেতা বিক্রেতার নিকট টাকা প্রদান করি, আর বিক্রেতা টাকা গ্রহণ করছে, বিনিময়ে পণ্য বিক্রয় করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্রটিতে বিক্রেতা টাকা গ্রহণ করছে, বিনিময়ে পণ্য বিক্রয় করছে। তার থেকে পণ্য চলে যাচ্ছে এবং সে তার নিকট টাকা আসতেছে। তোমরা বিকাশের কথা চিন্তা করো। আমরা যখন বিকাশের মাধ্যমে টাকা পাঠাই তখন আমরা কি করি, যে বিকাশ থেকে অন্যের মোবাইলে টাকাটি প্রদান করি। অনুরূপভাবে যখন আমরা বিকাশের মাধ্যমে কেনাকাটাও করি সেক্ষেত্রেও আমরা মোবাইল থেকে টাকাটি অন্যের অ্যাকাউন্টে, অর্থাৎ যে দোকান থেকে পণ্যটি ক্রয় করা হয়
সেই দোকানের নিকট আমাদের টাকা পাঠাতে হয় বিকাশ থেকে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি চিত্রে দেখছি যে টাকা দেওয়া হচ্ছে। আরেকটি চিত্রের মধ্যে আমরা ব্যাংকে টাকা জমা নিচ্ছে। তোমরা জানো যে একজন গ্রাহক যখন ব্যাংকে লেনদেন করতে যায়, সেক্ষেত্রে গ্রাহককে টাকা জমা দিতে হয় আর ব্যাংক সেই টাকাটি গ্রহণ করে। এগুলোই হলো লেনদেন। আমি আরো একটু বিস্তারিত তোমাদের নিকট বিষয়টি নিয়ে আলোচনা করি যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য ঘটনা ঘটে থাকে। এই ঘটনাগুলোকে মোটামুটিভাবে ২ ভাগে ভাগ করা হয়। তোমরা সকলে জানো ঘটনা ২ প্রকার। কিছু ঘটনাকে আমরা আর্থিক ঘটনা বলি, আরেকটি ঘটনা হলো অনার্থিক ঘটনা। প্রিয় শিক্ষার্থী, ব্যবসা কিংবা কারবার প্রতিষ্ঠানে এই আর্থিক ঘটনাগুলোই লেনদেনের জন্ম দেয়। সুতরাং অনার্থিক ঘটনা কিন্তু লেনদেন নয়। আর এই লেনদেন শব্দটি বিশেষ করে হিসাব বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ। কেননা লেনদেন হলেই আমরা হিসাব লিপিবদ্ধ করব। লেনদেন না হইলে আমরা তার হিসাবে লিপিবদ্ধ করব না। সুতরাং লেনদেন বিষয়টিই তোমাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য রয়েছে। তাই লেনদেন তোমাদেরকে চিনতেই হবে। আর এই লেনদেন চিনতে হলে অবশ্যই লেনদেন ঘটতে হলে ঘটনা ঘটতে হবে, সেটি হতে হবে আর্থিক। অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনাই লেনদেন। তাহলে কি অর্থের অঙ্কে পরিমাপ করলেই লেনদেন হবে? এমনটা নয়। সেখানে যেন আর্থিক অবস্থার পরিবর্তন করে। সুতরাং আমরা লেনদেন হতে হলে যে ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেই ঘটনাটিকে লেনদেন বলা হবে। আমরা যখন ব্যাংকে টাকা জমা দেই, ধরো একটি হিসাবে টাকা জমা দিব। তাহলে আমি ৳৫০০ ব্যাংকে জমা দিলাম। কি হয়? আমার ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে টাকাটা বৃদ্ধি পায়। আর আমার হাতের নগদ টাকাটা কমে যায়। এই যে আমার হাতের নগদ টাকা চলে গেল, আবার ব্যাংকে টাকাটা বৃদ্ধি পেল। এখানেই আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। আমি যদি আরেকটি উদাহরণ তোমাদের কাছে তুলে ধরি, আমি ৳৫০০ র আসবাবপত্র ক্রয় করলাম। তাহলে নিশ্চয়ই আসবাবপত্র আমার নিকট আসবে, ৳৫০০ আমার থেকে চলে যাবে। এটি আর্থিক অবস্থার পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা লেনদেন বিষয়টি বুঝতে পারছ যে লেনদেন হতে হলে অর্থ থাকতে হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এই যে ব্যাংক টাকা গ্রহণ করছে, ১ম চিত্রে খেয়াল করো। অপরদিকে ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে। তাহলে পূর্বের ছবিগুলোতে আমরা কিছু ঘটতে দেখলাম। যেখানে আবার লেনদেনের বৈশিষ্ট্যগুলোও ছিল। তাই এগুলো হলো লেনদেন। তাহলে লেনদেনের আবার কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা সেই বিষয়গুলোও আজকে জানার চেষ্টা করব। তাহলে আসো যে আমরা পূর্বের আলোচনা থেকে বুঝলাম যে উম লেনদেন হতে হলে ঘটনা থাকতে হবে। শুধু ঘটনা থাকলেই হবে না, সেই ঘটনাটি হতে হবে আর্থিক। আবার আর্থিক হলেই হবে না, সেখানে আবার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। তাহলে যেসব ঘটনা বা সেবার আদান-প্রদানের ফলে অর্থাৎ যেসব পণ্য ক্রয় হোক কিংবা সেবার আদান-প্রদান হোক, যে সকল ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেগুলোই লেনদেন। কামালের বইয়ের মূল্য ৳৪৫০। বইয়ের মূল্য ৳৪৫০ দিল। বইয়ের মূল্য দেওয়ার পর তার হাতে আছে ৳৫৫০। কামাল বইয়ের সুবিধা গ্রহণ করছে। কামাল বইয়ের মূল্য প্রদান করছে। এটি একটি দৃশ্যমান ও স্বতন্ত্র লেনদেন। কামালের ৳১০০ ছিল, সে ২০১৮ সালে ৳৪৫০ একটি বই কিনল। এখানে কামালের বইয়ের মূল্য ছিল ৳৪৫০ অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। বইয়ের মূল্য দেওয়ায় তার হাতের আছে ৳৫৫০ কারণ তার কাছে ছিল ৳১,০০০।
৳৪৫০ র বই কিনলে তার হাতে আছে ৳৫৫০। তাহলে কামাল সুবিধা গ্রহণ করছে ঘটনাটিতে এবং কামাল বইয়ের মূল্য প্রদান করছে। অর্থাৎ এটি দৃশ্যমান ও স্বতন্ত্র লেনদেন। তাহলে আসো শিক্ষার্থীরা আমরা লেনদেনের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেই। এক হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, ২ হলো প্রিয় শিক্ষার্থী তোমাদের বইয়ে রয়েছে আর্থিক অবস্থার পরিবর্তন, ৩ হলো ২ টি পক্ষ অর্থাৎ দ্বৈত সত্তা, একটি লেনদেনে সবসময় দ্বৈত সত্তা থাকবে। স্বতন্ত্র দৃশ্যমান লেনদেন এবং দৃশ্যমানতার এটি একটি বৈশিষ্ট্য। আর্থিক অবস্থার পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ে ৭ টি বৈশিষ্ট্যের কথা বলা রয়েছে। ১ টি হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, ২ আর্থিক অবস্থার পরিবর্তন, ৩ দ্বৈত সত্তা, ৪ হলো লেনদেন স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ, ৫ হলো দৃশ্যমানতা, ৬ হলো ঐতিহাসিক ঘটনা এবং ৭ নম্বর বৈশিষ্ট্যটি হলো হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। প্রিয় শিক্ষার্থী, তোমরা ১ম ছবিটিতে দেখো কিছু শিক্ষার্থী কৃষি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জমিতে কৃষি ফসল রোপণ করছে, চারা রোপণ করতেছে। অপর একটি ছবিতে কিছু শিক্ষার্থী বই পড়ছে। আরেকটি চিত্র খেয়াল করো, একটিতে সবাই আলোচনা করছে, আর একটিতে জাহাজ দুর্ঘটনা ঘটছে। পূর্বের যে ছবিগুলোতে আমরা কিছু ঘটতে দেখলাম, কিন্তু সেগুলোতে লেনদেনের কিন্তু বৈশিষ্ট্য ছিল না। প্রিয় শিক্ষার্থী, লেনদেন হতে গেলে যে ৭ টি বৈশিষ্ট্য থাকতে হবে লেনদেনে, যেমন একটি হলো অ আত অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। যেমন আমরা দেখলাম কিছু শিক্ষার্থী চারা রোপণ করছে, বই দেখছে, সব সবাই আলোচনা চলছে, একটি দুর্ঘটনার ছবি দেখতে পেলাম। সেখানে কিন্তু দেখো অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না ওই ঘটনাগুলো এবং আর্থিক অবস্থার পরিবর্তনের প্রশ্নই আসে না। তাহলে যেহেতু অর্থের অঙ্কেও পরিমাপযোগ্য হলো না, আর্থিক অবস্থা পরিবর্তন করল না, অতএব এগুলো ঘটনা কখনো লেনদেন হবে না। আর সেগুলো লেনদেন না হলে হিসাবের খাতায় লিপিবদ্ধও হবে না। আবার দ্বৈত সত্তা লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য, অর্থাৎ একটি যে ঘটনাতে আবার দ্বৈত সত্তা অর্থাৎ ২ টি পক্ষ ধরা যাবে, সেটিও লেনদেন। সেই বৈশিষ্ট্য ছিল না। স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র দৃশ্যমানতা, এটিও একটি লেনদেনের বৈশিষ্ট্য। আবার ঐতিহাসিক ঘটনা, হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। তো এই বৈশিষ্ট্যগুলো এই ঘটনাগুলোর মধ্যে ছিল না। তাই এগুলো কখনো লেনদেন হবে না। এবার আসো প্রিয় শিক্ষার্থী, আমরা যে লেনদেন চেনার পর আমরা যখন দেখব যে ঘটনা বা সেবার আদান-প্রদানের ফলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থা পরিবর্তন করে, ওইসব ঘটনা বা সেবার আদান-প্রদান বা পণ্য ক্রয়-বিক্রয় লেনদেনের জন্ম দেয়। তাহলে লেনদেন হওয়ার পর লেনদেনটি আবার হিসাব সমীকরণে প্রভাব ফেলে। প্রিয় শিক্ষার্থী, হিসাব সমীকরণ কি? এই যে দেখো A = L+E, অর্থাৎ অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস ইকুইটি, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, একটি কারবার প্রতিষ্ঠানে কোনো একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ দায় ও মালিকানা সত্ত্বের সমান যে সমীকরণের মাধ্যমে প্রমাণ করা হয় তাকে বলা হয় হিসাব সমীকরণ। আমি আবারও বলছি, যে সমীকরণের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি কারবার প্রতিষ্ঠানের সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব প্রমাণ করা হয়, সেই সমীকরণকে হিসাব সমীকরণ বলে। আমি বিষয়টি আরো বিস্তারিত আলোচনা করছি। হিসাব সমীকরণ অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এ সমান এল প্লাস সি। এখন আসো সম্পদ কাকে বলে? আমরা যদি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয় না চিনি, সেক্ষেত্রে আমরা সমীকরণ কখনো বুঝতে পারবো না। তাহলে তোমাদের আগে সম্পদ, আয়, ব্যয়, দায় ও মালিকানা সত্ত্ব বুঝতে হবে। কারণ আধুনিক পদ্ধতিতে হিসাব ৫ প্রকার।
আমরা এগুলো নিয়ে আলোচনা করি। ১ম হিসাবটি হলো সম্পদ হিসাব। সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসার মালিকানাধীন এবং যা মুনাফা অর্জনে কাজে লাগে। তোমরা খেয়াল করো, ধরো একটি উদাহরণ, মুদির দোকানে ফ্রিজ ক্রয় করা হয়েছে। ফ্রিজটা নিশ্চয়ই মুদির দোকানের সম্পদ। তাহলে ফ্রিজটা কেন তিনি ক্রয় করছে? ফ্রিজের একটা অর্থনৈতিক পরিসম্পদ এটি। এটি ওই ব্যবসার মালিকানাধীন। অর্থাৎ যে দোকানে ফ্রিজটি থাকবে সেই দোকানের মালিকানাধীন। এবং দেখো ফ্রিজটা ক্রয় করার কারণ হলো ওই ফ্রিজে কিছু ঠান্ডা পানীয় পণ্য রাখবে, বিক্রয় বাড়াবে, অর্থাৎ ব্যবসার মুনাফা বেশি হবে। ঠান্ডা পানীয় খাবার মানুষ বেশি পছন্দ করবে, বিক্রি বাড়বে এবং মুনাফা বেশি হবে। অর্থাৎ মুনাফা অর্জনে আমরা যা ব্যবহার করি তাকেই বলা হয় সম্পদ। যেমন দালান কোঠা, প্রাপ্য হিসাব, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি। এবার আসো দায়। প্রিয় শিক্ষার্থী, দায় বলতেই হলো যা নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হবে। অর্থাৎ আর্থিক দায়বদ্ধতা। যা ব্যবসায় একটি অবশ্যই পরিশোধ করতে হবে। যেমন ব্যাংক ঋণ। আমরা যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করি, অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানকে ওই ঋণটা পরিশোধ করতেই হবে। অর্থাৎ যা পরিশোধ করতে হয়, যে অর্থটা অবশ্যই পরিশোধ করতে হবে, তাকেই দায় বলে। পাওনাদার, প্রদেয় হিসাব ইত্যাদি। মালিকানা সত্ত্ব অর্থাৎ সম্পত্তির উপর মালিকের দাবি বা অধিকারকে মালিকানা সত্ত্ব বলে। প্রিয় শিক্ষার্থী, একটি কারবার প্রতিষ্ঠানের যেহেতু মালিকের অর্থাৎ মালিকের অধিকার থাকবে এটাই স্বাভাবিক। আর মালিকের যে অধিকারটুকু থাকে একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে, তাকেই আমরা বলতেছি মালিকানা সত্ত্ব। আয় কাকে বলে? এই যে সাধারণ স্বাভাবিক কাজ পরিচালনা করার মাধ্যমে যে অর্থ উপার্জন হয়, অর্থাৎ স্বাভাবিকভাবে কার্য পরিচালনা করে ব্যবসায়ে যে অর্থ উপার্জন হয় তাকে আয় বলে। যেমন বিক্রয়, কমিশন, সেবা আয় ইত্যাদি। সাধারণভাবে ব্যবসার স্বাভাবিক কার্য পরিচালনার মাধ্যমে যে অর্থ প্রদান করা হয় তাই ব্যয়। যেমন ক্রয়, বেতন ইত্যাদি। উপরের এইগুলো কি ছিল? নিশ্চয়ই বলো এগুলো ছিল সম্পদ। ক্রয় বিক্রয় করার ফলে হিসাব সমীকরণে এই সম্পদ কি প্রভাব ফেলবে? সম্পদ ক্রয় করলে, বিক্রয় করলে। ব্যাংক থেকে ঋণ নিলাম। এগুলো ব্যবসায় কি প্রভাব ফেলবে? লোন নিলে বা ঋণ নিলে? অর্থাৎ মালিকানা সত্ত্বে কি ঘটবে? তাহলে মালিকানা সত্ত্ব হলো মালিকের অধিকার। প্রিয় শিক্ষার্থী, মালিকানা সত্ত্ব হলো একটি কারবার প্রতিষ্ঠানে মালিকের যে দাবি থাকে, অধিকার থাকে সেটুকুকেই বলা হয় মালিকানা সত্ত্ব। মোটামুটি তোমরা জানো যে মালিকানা সত্ত্বকে ৪ টি উপাদান প্রভাব ফেলে। অর্থাৎ মূলধন, মালিকানা সত্ত্ব অর্থাৎ দেখো মূলধন এটি কে দেয়? মালিক দেয়। তাহলে মূলধন হলো মালিক কারবারের যে সুবিধা দেয় তাকে আমরা বলি মূলধন। তাহলে মালিকের দাবিকে বাড়াবে। এই যে দেখো রেভিনিউ অর্থাৎ আয়। আয়টা কি? আয় হলো এটিও কিন্তু দেখো একটি কারবার যখন আয় করে তখন মালিকের অধিকার বাড়ে, দাবি বাড়ে। ব্যয় এক্সপেন্সেস হলে মালিকের অধিটা কমে। আবার উত্তোলন করলে মালিক যদি নগদ কিংবা পণ্য উত্তোলন করে সেক্ষেত্রেও মালিকের মালিকানা সত্ত্ব কমে। তাহলে আমরা কি দেখতে পাই? A সমান L প্লাস E। E ভেঙে আমরা কি পেলাম? C প্লাস R মাইনাস EX মাইনাস D। অর্থাৎ E কে যদি আমরা ভাঙি তাহলে C প্লাস R মাইনাস EX এবং মাইনাস D। আমরা শুরুতেই A সমান L প্লাস E পেয়েছিলাম। এটি হিসাব সমীকরণের মূল সমীকরণ। অর্থাৎ সেখানে উপাদান ছিল ৩ টি। একটি A, একটি L, একটি E। অ্যাসেটস, লায়াবিলিটিস, ইকুইটি। আবার এখানে এসে আমরা কি পেলাম? E কে ভেঙে আমরা ৪ টি উপাদান পেলাম। অর্থাৎ E কে প্রভাবিত করে ৪ টি উপাদান। C প্লাস R মাইনাস CX মাইনাস D। মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। এই যে আয়, মূলধন এবং আয় মালিকের অধিকারকে বাড়ায় এবং এক্সপেন্সেস ও ড্রয়িংস অর্থাৎ ব্যয় ও উত্তোলন মালিকের অধিকারকে কমায়। সি প্লাস আর এটি মালিকের অধিকারকে বাড়াবে, ইএক্স মাইনাস ডি এটি মালিকের অধিকারকে কমাবে। আমি আবারও বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে ৪ টি উপাদান। যদি তোমাকে প্রশ্ন করা হয় মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে কয়টি উপাদান? ৪ টি উপাদান। ১ মূলধন বিনিয়োগ। নিশ্চয়ই মালিক মূলধন বিনিয়োগ করে, ইনভেস্ট করে। তোমরা ইনভেস্টটা বোঝো ভালো। কারবারে মালিক ইনভেস্ট করে অর্থাৎ বিনিয়োগ করে। তাহলে এখানে মালিকের অধিকার বাড়বে। অর্থাৎ কারবারে যে বিনিয়োগের টাকা আসে এখানে মালিকের অধিকার বাড়বে। কারণ এখানে মূলধন রয়েছে। উত্তোলন। দেখো মালিক যদি কারবার থেকে কোনো কিছু উত্তোলন করে তাহলে মালিকানা সত্ত্ব মাইনাস হবে, কমবে। আয় হলে মালিকানা সত্ত্ব বাড়বে। ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমবে। তাহলে আমরা পেলাম অ্যা মূলধন,
আয় মালিকের অধিকারকে বাড়ায়, উত্তোলন ও ব্যয় মালিকের অধিকারকে কমায়। এই যে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে লেনদেন হলে লেনদেন যে হিসাব সমীকরণে প্রভাব ফেলবে অর্থাৎ হিসাব সমীকরণে যে পরিবর্তনটি আনবে এটি ৫ টি ভাবে আসবে। অর্থাৎ একটি সম্পদ বাড়লে দায় ও মালিকানা সত্ত্ব বাড়বে। অর্থাৎ A সমান L প্লাস E। A যদি বাড়ে L বা E বাড়বে। আবার মোট সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। অর্থাৎ A মাইনাস হলে L অথবা E মাইনাস হবে। একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। দেখবা যে একটি লেনদেনে দায় ও মালিকানা সত্ত্বের কথা বলাই নেই। সেক্ষেত্রে অবশ্যই একটি সম্পদ বাড়বে, একটি সম্পদ কমবে। আবার ৪ নাম্বার যে পরিবর্তনটা আনবে, মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমবে। আমরা যখন গাণিতিক সমাধান করব তখন বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। আবার মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। এই ৫ টি পরিবর্তন আমি আবারও বলছি তোমরা এই ৫ টি পরিবর্তন খেয়াল করবে। যখন লেনদেন হিসাব সমীকরণে প্রভাব ফেলে তখন এই ৫ টি পরিবর্তনই ঘটাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের কিভাবে প্রভাবগুলো পড়ে? যেমন নগদ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু হলো। আচ্ছা ব্যবসাত কিছুই ছিল না। কি আসলো? নগদ টাকা আসলো। কে দিল? নিশ্চয়ই মালিক দিছে। অর্থাৎ মূলধন আসলো। তাহলে নগদ হিসাবটাও মূলধন হিসাব। আমরা এখানে যদি লুকা প্যাচুয়ালির যে দুতরফা নীতি প্রয়োগ করি অর্থাৎ একটি লেনদেনে কমপক্ষে কয়টি হিসাব থাকবে? ২ টি হিসাব। তাহলে আমরা নগদ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু হলো। তাহলে একটি হিসাব নগদান হিসাব অর্থাৎ কারবারে নগদ টাকা বৃদ্ধি পেল। অপরটি কে দিল? মালিক দিল। অর্থাৎ মালিক যা সুবিধা দেয় আমরা তাকে বলি মূলধন হিসাব। তাহলে নগদান হিসাবটাও মূলধন হিসাব। তাহলে নগদ যেহেতু সম্পদ, কারবারে সম্পদ বৃদ্ধি পেল অর্থাৎ এর দিকে প্লাস হবে, সম্পদ বাড়বে। আর মূলধন মানে মালিকানা সত্ত্ব, মূলধনের কাজ হয় তে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তাহলে প্লাস হবে। তাহলে এইদিকেও বাড়লো, ওইদিকেও বাড়লো। দেখো তাই ঘটছে যে নগদ ৫০,০০০ বাড়লো সমান আমরা কি শিখলাম যে একটি লেনদেন যখন সমীকরণে প্রভাব পড়ে তখন এই প্রভাবটি ৫ টি প্রভাব পড়ে, ৫ টি পরিবর্তন ঘটায়। তার মধ্যে ১ম টা কি ছিল যে সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। তোমরা দেখো নগদ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে আমরা ২ টি হিসাব খুঁজে পাই। নগদান হিসাব টু মূলধন হিসাব। তাহলে নগদ প্লাস হবে, ওইদিকে মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন হলে মালিকানা সত্ত্ব প্লাস হয়, মূলধন প্লাস হবে। বিষয়টি বুঝতে পারছো নিশ্চয়ই? অর্থাৎ নগদ অর্থাৎ সম্পদ ও মালিকানা সত্ত্ব দুটিই বৃদ্ধি পেয়েছে। আমি লেনদেন এবং চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করছি কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যাবে। প্রিয় শিক্ষার্থী এবার আসো ধারে ৫০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করছি। প্লিজ একটু খেয়াল করো। ধারে ৫০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করছি। তাহলে আমরা যদি ২ টি হিসাব ধরার চেষ্টা করি, দুতরফার নীতি অনুযায়ী যন্ত্রপাতি হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। অর্থাৎ যন্ত্রপাতি আসছে কারবারে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাইছে অর্থাৎ এর যন্ত্রপাতি ঘর প্লাস হবে। অপরদিকে টাকা কিন্তু দেই নাই। যদি টাকা দিতাম তাহলে নগদ মাইনাস হতো। যেহেতু টাকা আমরা দেই নাই অর্থাৎ দিতে হবে অর্থাৎ দায়, দায়ের ঘরে পাওনাদার হিসাব। অর্থাৎ যন্ত্রপাতি হিসাব টু পাওনাদার হিসাব। তাহলে পাওনাদার এখানে প্লাস হবে। অর্থাৎ সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে পাওনাদারের ঘরটি প্লাস হবে। অর্থাৎ সম্পদ ও দায় উভয় বৃদ্ধি পেয়েছে। আমরা ১ নম্বর পরিবর্তনটি দেখলাম যে লেনদেন যখন আমরা হিসাব সমীকরণে প্রভাব ফেলি তখন ৫ টি পরিবর্তন ঘটায় আমরা একটি পরিবর্তন অনেকটা সহজ হয়ে গেল। এভাবে লেনদেনগুলোকে তোমরা হিসাব সমীকরণে পরিবর্তন বা প্রভাব সুন্দরভাবে উপস্থাপন করবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা হিসাব সমীকরণ কি আমরা জানলাম যে কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি কারবার প্রতিষ্ঠানে মোট সম্পদের পরিমাণ দায় ও মালিকানা সত্ত্বের সমান যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হবে সেই সমীকরণকে হিসাব সমীকরণ বলে। আমরা শিখলাম হিসাব সমীকরণ হলো A সমান L প্লাস C অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটি হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ এর উপাদান হলো মূল উপাদান হলো ৩ টি সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। আমরা যদি মালিকানা সত্ত্বকে বিশ্লেষণ করি সেক্ষেত্রে মালিকানা সত্ত্বকে ভেঙে ৪ টি উপাদান পাওয়া যায়। C প্লাস R মাইনাস CX মাইনাস D অর্থাৎ মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন ও আয় মালিকানা সত্ত্বকে বাড়ায় এবং ব্যয় ও উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এবার আসো সম্পদ কাকে বলে আমরা সেটিও শিখলাম যে অর্থনৈতিক পরিসম্পদ
যা ব্যবসার মালিকানাধীন এবং মুনাফা অর্জনের কাজে ব্যবহার করা হয়। মোট সম্পদ বাড়লে দায় ও মালিকানার সত্ত্বে কি প্রভাব হয় সেটিও শিখলাম। ডি এর পূর্ণরূপ হলো ড্রয়িংস অর্থাৎ উত্তোলন, এটিও আমরা শিখলাম। এখন আসো তোমাদের একটি বাড়ির কাজ দিলাম। এখানে এই লেনদেনগুলো কিভাবে হিসাব সমীকরণে প্রভাব পড়ে, সেই হিসাব সমীকরণের প্রভাবটি আমি ঠিক যেভাবে ক্লাসের মধ্যে অর্থাৎ একটু পূর্বের স্লাইডগুলোতে দেখানোর চেষ্টা করছি, ঠিক সেভাবে তোমরা লেনদেন কিভাবে সমীকরণের প্রভাব পড়ে সেটি সুন্দরভাবে খাতায় লিখে রাখবে। এটি হলো তোমাদের বাড়ির কাজ। ঝটপট তোমাদের লেনদেনগুলো সমীকরণে কিভাবে প্রভাব ফেলে এটি তো অবশ্যই লিখবা। লিখে বাসায় বসে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজেদের পড়াশোনা চালিয়ে যাবে। আবার সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।